সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা পড়তেছিলাম রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নের অ্যালডিহাইড এবং কিটোন অংশ। আজকেও তোমাদের সাথে আছি আমি সজীব বণিক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ। তোমরা পূর্ববর্তী আলোচনাগুলো নিশ্চয়ই আত্মস্থ করতে পেরেছ। আজকে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়ার দ্বিতীয় বিক্রিয়াটি পড়ব, ঘনীভবন বিক্রিয়া। আজকে আমরা আলোচনা শুরু করছি ঘনীভবন বিক্রিয়া দিয়ে। ঘনীভবন বিক্রিয়া এটি মূলত কার্বনিল যৌগের সাথে অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোনের সাথে অ্যামোনিয়ার জাতকের বিক্রিয়া। আমরা জানি অ্যামোনিয়া NH3, তাহলে এই অ্যামোনিয়া থেকে একটি হাইড্রোজেন যদি কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করা হয়, এখানে জি দ্বারা আমরা একটা পরমাণু বা গ্রুপকে বোঝাচ্ছি, তাহলে এটাকে বলছি অ্যামোনিয়ার জাতক। তাহলে ঘনীভবন বিক্রিয়ায় কি হবে? কার্বনিল যৌগের সাথে অ্যামোনিয়ার জাতকের বিক্রিয়ায় কি হবে? এই কার্বনিল মূলকের অক্সিজেন এবং অ্যামিনো মূলকের হাইড্রোজেন দুটো পানি রূপে বেরিয়ে যাবে এবং এখানে অক্সিজেন চলে গেলে কার্বনের 2 হাত ফাঁকা হবে, আর 2টা হাইড্রোজেন যদি নাইট্রোজেন থেকে চলে যায় তাহলে নাইট্রোজেনের 2 হাত ফাঁকা হবে। ফলে ওর 2 হাত যুক্ত হয়ে কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন যুক্ত যৌগ তৈরি করবে, অর্থাৎ এরকম একটি যৌগ আমরা পাবো। আর সেই সাথে আমরা পানি উৎপন্ন হতে দেখব। তাহলে এই বিক্রিয়ায় যেহেতু দুটি যৌগ যুক্ত হয়ে পানি অপসারিত হয়ে একটি ঘনীভূত উৎপাদ তৈরি করছে, এই জন্য বিক্রিয়াটির নাম হয়েছে ঘনীভবন বিক্রিয়া। তাহলে অ্যামোনিয়ার জাতক রূপে আমরা সাধারণত যে যৌগগুলো এখানে বিক্রিয়ায় দেখি সেগুলোর মধ্যে আছে হাইড্রোক্সিল অ্যামিন, এর নাম হাইড্রোক্সিল অ্যামিন। এরপরে আছে আমাদের হাইড্রাজিন, এর সংকেত NH2 বন্ড NH2। এরপরে আছে ফিনাইল হাইড্রাজিন, NH2 বন্ড NH বন্ড। এরপর আছে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, এখানে NH2 বন্ড NH বন্ড। অর্থাৎ বেনজিন চক্রের 2 এবং 4 এই দুটো অবস্থানে দুটি নাইট্রো আছে বলে 2,4 ডাইনাইট্রো, আর এটা হচ্ছে ফিনাইল মূলক আর এইটুকু হাইড্রাজিন অংশ, এজন্য এর নাম হয়েছে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এরপরে আছে সেমি কার্বাজাইড, আছে থায়োসেমি কার্বাজাইড। আর এরপরে অ্যামিন তো আছেই, প্রাইমারি অ্যামিন বা অ্যামিন। অ্যামিনগুলো আমরা এখানে অ্যালকাইল মূলকের সাথে অ্যামিনোমূলক রূপে দেখালাম। তাহলে এই যৌগগুলো অ্যামোনিয়ার জাতক রূপে এই কার্বনিল যৌগগুলোর সাথে বিক্রিয়া করে আমাদের এই ঘনীভবন বিক্রিয়াগুলো প্রদর্শন করে। আমরা ধারাবাহিকভাবে এ ধরনের কয়েকটা ঘনীভবন বিক্রিয়া এখন দেখব। আমরা প্রথমে দেখছি হাইড্রোক্সিল অ্যামিনের সঙ্গে বিক্রিয়া। আমরা এই ক্ষেত্রে ব্যবহার করছি CH3CHO, এটি হচ্ছে আমাদের ইথানল। এর সাথে আমরা যদি হাইড্রোক্সিল অ্যামিনের বিক্রিয়া করি তাহলে আমরা বলেছি ঘনীভবন বিক্রিয়ায় কি হবে? কার্বনিল মূলক থেকে অক্সিজেন আর অ্যামিনো মূলক থেকে হাইড্রোজেন দুটো পানি রূপে বেরিয়ে গিয়ে কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধনে যুক্ত হবে। তাহলে এখান থেকে যদি অক্সিজেন বাদ দিই তাহলে আমাদের কি থাকলো? আমাদের থাকলো CH3CH। তাহলে অক্সিজেন চলে গেল, এর সাথে দ্বিবন্ধনে যুক্ত হবে কে?
এর সাথে দ্বিবন্ধনে যুক্ত হবে এই অ্যামিনোমূলকের নাইট্রোজেনটি, তার হাইড্রোজেন বাদ যাবে। তাহলে অ্যামিনোমূলকের নাইট্রোজেন যুক্ত হলো, হাইড্রোজেন দুটো বাদ, আর তার সাথে নাইট্রোজেনের সাথে আছে OH। তাহলে আরেকটি উৎপাদ হচ্ছে পানি। তাহলে এটি আমাদের উৎপাদ। তাহলে এই উৎপাদটিকেই আমরা ঘনীভবন উৎপাদ বলছি। আমাদের এই যৌগটির নাম বা এই ধরনের যৌগগুলোকে আমরা বলি অক্সিম যৌগ। তাহলে ইথানল থেকে পেয়েছি বলে ওই যৌগটির নাম ইথানল অক্সিম। ইথানল অক্সিম। আমরা যদি এই বিক্রিয়াটি একটি কিটোনের সাথে করি COCH3, এর নাম প্রোপানন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি উৎপন্ন হতে দেখব? আমরা নিশ্চয়ই এই অক্সিজেনের অপসারণ হবে আর এখান থেকে হাইড্রোজেনের অপসারণ হবে। তার মানে এই কার্বনের সাথে নাইট্রোজেনটি দ্বিবন্ধনে যুক্ত হবে। এখন তাহলে আমরা এখান থেকে যদি লিখি CH3C, তাহলে এই কার্বনের সাথে আমাদের দ্বিবন্ধনে যুক্ত করব। এখন আমরা যদি এই পাশে দ্বিবন্ধন দিয়ে যুক্ত করতে চাই, তাহলে এই মিথাইলটিকে আমার হয় উপরে লিখতে হবে বা নিচে লিখতে হবে। তাহলে আমরা মিথাইলটাকে উপরে লিখলাম, আর এখানে দ্বিবন্ধনে যুক্ত করছি কাকে? এই হাইড্রোজেন দুটো বাদে এই নাইট্রোজেনকে, আর তার সাথে আছে OH। আর ওই হাইড্রোজেন দুটো আর অক্সিজেন এ দুটো মিলে পানি গঠন করছে। তাহলে এই যৌগটার নাম কি দাঁড়ালো? এটা থেকে নাম আসবে, যেহেতু এটি প্রোপানন থেকে পাওয়া গেল তাই এর নাম প্রোপানন অক্সিম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ হাইড্রোক্সিল অ্যামিনের সাথে আমাদের এই বিক্রিয়াটি। আমরা এরপরে যাচ্ছি খ নাম্বারে। আমরা খ নাম্বারে দেখব হাইড্রাজিনের সাথে বিক্রিয়া। হাইড্রোজেনের সঙ্গে আমাদের ইথানলের বিক্রিয়া। তাহলে হাইড্রোজেন তোমরা একটু আগেই দেখেছো সংকেত NH2 বন্ড NH2, এই যৌগটাকে আমরা বলছি হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের সাথে ইথানলের বিক্রিয়া কি হবে? যথারীতি আমাদের এই কার্বনিল মূলকের অক্সিজেন এবং যে কোনো এক পাশে এখানে যুক্ত হলেই হলো, কারণ এই পাশেও NH2 আছে, এ পাশেও NH2 আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই NH2 থেকে যদি হাইড্রোজেন চলে যায় আর এখান থেকে যদি অক্সিজেন চলে যায়, তাহলে কি পাবো আমরা? আমরা পাচ্ছি CH3 CH ডাবল বন্ড N বন্ড NH2 প্লাস পানি। তাহলে অক্সিজেন চলে গিয়ে থাকলো এইটুকু, আর এখান থেকে নাইট্রোজেন সহ NH2। তাহলে হাইড্রোজেনের সাথে এই যৌগের বিক্রিয়ায় এই যে উৎপাদ তৈরি হলো, এদেরকে আমরা বলি হাইড্রাজোন। হাইড্রাজিন থেকে তৈরি হয় হাইড্রাজোন। তাহলে ইথানল থেকে পেয়েছি, এজন্য এর নাম ইথানল হাইড্রাজোন। ইথানল হাইড্রাজোন। তাহলে এর সাথে যদি আমরা হাইড্রাজিনের বিক্রিয়া করি কি হবে? যথারীতি আমাদের এই কার্বনের সাথে নাইট্রোজেন যুক্ত হবে, আমরা মিথাইলটাকে উপরে তুলে দিয়ে লিখব। তাহলে CH3C মিথাইলটাকে উপরে উঠিয়ে দিলাম, আর এই পাশে নাইট্রোজেনের সাথে NH2 আর পানি হবে, এবং যথারীতি প্রোপানন থেকে পেয়েছি তাই এই যৌগটির নাম হবে প্রোপানন হাইড্রাজোন। আমাদের তৃতীয় যে বিক্রিয়াটি আমরা দেখব, আমাদের তৃতীয় বিক্রিয়াটি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে। তাহলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সঙ্গে আমরা বিক্রিয়া দেখছি। লক্ষ্য করো
সুপ্রিয় শিক্ষার্থীরা, এইখানে আমাদের এই যৌগ থেকে অক্সিজেন যাবে, তোমরা বুঝতে পারছো। আর এইখানে লক্ষ্য করো, এইখানেই দুটি হাইড্রোজেন আছে, এখানে কিন্তু দুটি হাইড্রোজেন নেই। ফলে এই প্রান্ত থেকেই কিন্তু হাইড্রোজেন দুটো চলে গিয়ে এই নাইট্রোজেন আর কার্বন যুক্ত হবে। আর এই অংশের কিন্তু কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। এটাকে কেন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন বলছি? তোমরা জানো যে NH2 থাকলে হাইড্রাজিন, তাহলে এর সাথে নিশ্চয়ই এই অংশটুকু যুক্ত আছে, যে কারণে এর নাম হয়েছে এরকম। এখানে দেখো, এই বেনজিন চক্রের এটা যদি 1 নাম্বার হয়, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3, এটা 4, তাহলে 2 এবং 4-এ দুটি নাইট্রোমূলক যুক্ত আছে, আর হাইড্রোজেনের সাথে একটি ফিনাইল মূলক যুক্ত আছে। তাহলে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এই হচ্ছে যৌগটির নাম। তাহলে সংযোগ কোথায় হবে? এইখানে, আর এর সাথে এটা যুক্ত হবে। তাহলে আমরা এখান থেকে নির্দ্বিধায় CH3CH এই অংশটুকু লিখে ফেলতে পারি। CH3CH এর সাথে ডাবল দ্বিবন্ধনে যুক্ত হচ্ছে কে? এই নাইট্রোজেন। আর এই নাইট্রোজেনের সাথে একক বন্ধনে বাকি অংশটুকু যুক্ত আছে, এটুকু অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা ওটা দেখে দেখে এটা লিখে ফেলতে পারি, আর পার্শ্ব উৎপাদ রূপে পাচ্ছি পানি। তাহলে এই হচ্ছে আমাদের যৌগ। তাহলে এই যৌগটির নাম যেহেতু 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, আর আমরা জানি হাইড্রাজিন থেকে আমরা তৈরি করি হাইড্রাজোন, আর এই যৌগটির নাম হচ্ছে ইথানল। তাহলে ইথানল আর তার সাথে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন বিক্রিয়ার ফলে উৎপন্ন করছে ইথানল 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। তাহলে এর নাম হচ্ছে ইথানল 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। তাহলে একই রকম আমরা যদি প্রোপাননের সাথে এই বিক্রিয়াটি করি তাহলে কি হবে আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, এই কার্বনিল মূলকের সাথে এই অ্যামিনো মূলকের বিক্রিয়া হবে এবং এখান থেকে পানি অপসারিত হয়ে দ্বিবন্ধন দ্বারা কার্বন নাইট্রোজেন যুক্ত হবে। আর এই কার্বনের সাথে নাইট্রোজেনকে যুক্ত করার প্রয়োজনে এই মিথাইলটাকে আমরা উপরের দিকে উঠিয়ে দেব। তাহলে আমরা লিখছি CH3C CH3 দ্বিবন্ধন N বন্ড NH। দেখো, এই নাইট্রোজেনের সাথে যা আছে এক হাতে এই পুরো অংশ যুক্ত, আমরা কিন্তু তাই লিখব। তাহলে এক হাতে NH এবং বেনজিন চক্র। তাহলে এই যৌগটার নাম কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটি যদি প্রোপানন হয় আর এটি যদি 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন হয়, তাহলে এই যৌগটির নাম হচ্ছে প্রোপানন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। তাহলে আমরা এখানে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের সাথে অ্যালডিহাইড এবং কিটোনের যে বিক্রিয়া সেটি দেখলাম। তাহলে এই বিক্রিয়ায় আমরা উৎপাদগুলো দেখতে পেলাম এরকম। এই বিক্রিয়াটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, এটাকে ভালোভাবে তোমাদের আয়ত্ত করতে হবে। এই বিক্রিয়াটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এই বিক্রিয়ার সাহায্যে আমরা আসলে কার্বনিল যৌগ শনাক্ত করে থাকি। কার্বনিল যৌগ কাদের বলছি আমরা? অ্যালডিহাইড বা কিটোনকে। তাহলে অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণে এই বিক্রিয়া কাজ করছে। অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণে এই বিক্রিয়া কাজ করছে। এই বিক্রিয়ার দ্বারা কিভাবে আমরা আসলে কার্বনিল যৌগ শনাক্ত করি? এই বিক্রিয়া থেকে যে উৎপাদকগুলো তৈরি হচ্ছে এগুলো আসলে হলুদ বা কমলা বর্ণের অদক্ষেপ সৃষ্টি করে। তাহলে হলুদ বা কমলা বর্ণের অদক্ষেপ সৃষ্টি করার কারণে আমরা এই অদক্ষেপ দেখে নিশ্চিত হতে পারি যৌগটি একটি কার্বনিল যৌগ। তাহলে আমরা পরীক্ষাগারে যে কাজটি করি, যে একটি জৈব যৌগ আমাদের দেওয়া হলে সেটি কার্বনিল যৌগ কিনা তা পরীক্ষা করার জন্য আমরা কি করব? প্রথমে জৈব যৌগটিকে সামান্য পরিমাণ একটি টেস্ট টিউবে আমরা নেব।
টেস্ট টিউবে নেওয়ার পরে তার মধ্যে আমরা 2-3 ফোঁটা এই বিকারকটি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন যোগ করব এবং এটি যোগ করার পরে যদি আমরা দেখতে পাই যে টেস্ট টিউবের মধ্যে হলুদ বা কমলা বর্ণের অধক্ষেপ পড়েছে, তাহলে আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে আমাদের জৈব যৌগটি অবশ্যই একটি কার্বনিল যৌগ, অর্থাৎ এটি হয় অ্যালডিহাইড না হয় কিটোন, যে কোনো একটা হবেই। আর যদি আমরা এই ধরনের কোনো অধক্ষেপ না পাই তাহলে ধরে নেব এটি কার্বনিল যৌগ নয়। তাহলে এই জন্যই এই পরীক্ষাটি গুরুত্বপূর্ণ। অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণে কিন্তু এই পরীক্ষাটি আমাদের অবশ্যই করতে হয়। তাহলে আমরা এরপরে 4 নাম্বার যে বিক্রিয়াটিতে যাচ্ছি, আমাদের 4 নাম্বার বিক্রিয়াটি হচ্ছে সেমিকার্বাজাইডের সাথে। সেমিকার্বাজাইডের সাথে বিক্রিয়া। তোমরা সেমিকার্বাজাইড এর সংকেত নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা এই বিকারকটিতে সেমিকার্বাজাইডে দেখো 2 পাশে 2টি অ্যামিনোমূলক পাচ্ছি। এখন একটু প্রশ্ন জাগে, এখানে এই অ্যামিনোমূলক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না এই অ্যামিনোমূলকটি করবে? আমরা জানি এখানে মূলত এই যে নাইট্রোজেনের উপর মুক্তজোর ইলেকট্রন আছে, এই মুক্তজোর ইলেকট্রনের মাধ্যমেই কিন্তু আসলে বিক্রিয়ার সূত্রপাত হয়। আমরা এই বিক্রিয়াটি কিভাবে সংঘটিত হয় সেই কৌশলটি দেখি নাই, এটি উপরের ক্লাসের বিষয়। আমরা এটুকু মাথায় রাখি যে নাইট্রোজেনের মুক্তজোরের মাধ্যমেই বিক্রিয়া শুরু হবে। এখন এই মুক্তজোরের আক্রমণের মাধ্যমে যেহেতু বিক্রিয়া শুরু হবে, তাহলে কোন মুক্তজোরটি আসলে স্বাভাবিকভাবে নাইট্রোজেনের উপর অবস্থান করবে তার উপরেই আসলে আক্রমণের প্রবণতা নির্ভর করছে। তাহলে এইখানে নাইট্রোজেনের সংস্পর্শে এই কার্বনিল মূলকটি থাকায়, এবং আমরা জানি কার্বনিল এই মূলকটিতে পোলারিটি আছে, আমরা ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস চার্জ আছে জানি। তাহলে ও ডেল্টা প্লাস হওয়ার কারণে কিন্তু এই মুক্তজোর আসলে এদিকে স্থানান্তরিত হওয়ার একটা প্রবণতা দেখায়। ফলে এই নাইট্রোজেনের উপরে এই মুক্তজোরকে পাওয়ার সম্ভাবনা কিছুটা কমে যায়। কিন্তু ও দূরে থাকায় ওর কিন্তু ওর সংস্পর্শে নাই, এটা আছে, ফলে ও প্রবণতা দেখাবে, কিন্তু ও দানের প্রবণতা বা এই ইলেকট্রনকে না কার্বনের দিকে স্থানান্তরের প্রবণতা দেখাবে না। তাহলে যেহেতু এই মুক্ত জোটটি নাইট্রোজেনের উপর বেশি মাত্রায় অবস্থান করছে, ফলে ওর আক্রমণ করার প্রবণতাই এখানে আমরা দেখতে পাবো। তাহলে আমরা থায়োসেমিক কার্বাজাইডের কার্বনিল মূলকের সাথে যে নাইট্রোজেনটি আছে NH2 রূপে, এটি আসলে সক্রিয় না। তাহলে এর সক্রিয় হচ্ছে এই প্রান্ত, ফলে বিক্রিয়া হবে এই প্রান্তে। তাহলে আমরা বিক্রিয়া যদি এই প্রান্তে হয় তাহলে কি তৈরি হবে এখানে? তাহলে যথারীতি নাইট্রোজেনের সাথে বিক্রিয়া হলে আমরা পাবো CH3 CH, এর সাথে ডাবল বন্ড N, আর এই N এর সাথে এক হাতে এই পুরো অংশ, তাহলে আছে NH CO NH2, আর তৈরি হচ্ছে পানি। তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদ। আমরা যদি কিটোনের সাথে বিক্রিয়াটি দেখাই তাহলে কি হবে? তাহলে এখানে কার্বনিল এই মূলকের সাথে এটার সংযোজনে আমরা যথারীতি CH3 C, এখানে উপরে CH3টা দিয়ে দিলাম, দ্বিবন্ধনে N NH CO NH2 প্লাস পানি, এই হচ্ছে আমাদের উৎপাদ। তাহলে সেমিকার্বাজাইডের সাথে আমরা যে বিক্রিয়ায় উৎপাদগুলো দেখলাম এগুলো এরকম। আমরা সবশেষে এই ঘনীভবন বিক্রিয়ায় যেটি দেখব সেটি হচ্ছে অ্যামিনের সাথে বিক্রিয়া। আমরা অ্যামিনের সাথে বিক্রিয়া দেখছি। তাহলে এর সাথে যদি আমরা একটি অ্যামিন ব্যবহার করি, যেমন আমরা মিথাইল অ্যামিন নিলাম, তাহলে মিথাইল অ্যামিনের সক্রিয় প্রান্ত কিন্তু এই NH2 প্রান্ত। তাহলে আমরা এখানে কি করব? তাহলে আমাদের এইখানে কে চলে যাবে? অক্সিজেন। তাহলে রইল কি? আমাদের রইল CH3 CH, আর এর সাথে দ্বিবন্ধনে যুক্ত হবে কে? এর সাথে দ্বিবন্ধনে যুক্ত হবে এই নাইট্রোজেনটি। তাহলে এই নাইট্রোজেন, আর এই নাইট্রোজেনের সাথে এক হাতে একটি মিথাইল মূলক আছে, তার মানে আমরা এটা পাবো, আর সাথে পানি তৈরি হবে। তাহলে এখানেও যদি আমরা CH3NH2 বিক্রিয়া করি কি পাবো কিটোনের সাথে? তাহলে যথারীতি আমাদের
এই CH3C, আর এই মিথালটাকে আমরা উপরে উঠিয়ে দিচ্ছি, আর এর সাথে দ্বিবন্ধনে যুক্ত হচ্ছে এই নাইট্রোজেন এবং তার সাথে আছে CH3। তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই ঘনীভবন বিক্রিয়াটি সম্পর্কে বুঝতে পেরেছ। এটি নিয়ে আর কোনো সমস্যা আছে বলে মনে হয় না। তোমরা একটু প্র্যাকটিস করবে, তাহলেই এতে অভ্যস্ত হয়ে যাবে। আমরা পরবর্তী যে বিক্রিয়া যাচ্ছি সেটি হচ্ছে জারণ বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোনের জারণ আবার দুরকম হতে পারে, এর তীব্র জারণও হয়, মৃদু জারণও হয়। আমরা প্রথমে এদের তীব্র জারণ দেখছি। তীব্র জারণ, আর তীব্র জারণে যে জারক পদার্থ ব্যবহার করি আমরা আগেও পড়েছি জারণ বিক্রিয়া, সেখানে আমরা যে জারক পদার্থটি ব্যবহার করেছি সেটি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এক্ষেত্রেও আমরা ব্যবহার করব, এবং আমরা দেখেছি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এদের বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়? এখানে পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়, ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয় এবং জায়মান অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এই যে জায়মান অক্সিজেন, এটি আসলে জারণ ক্রিয়া ঘটায়। তাহলে অ্যালডিহাইডকে আমরা যদি জারিত করি CH3CHO অর্থাৎ ইথানল আমরা নিলাম, এই ইথানলকে যদি আমরা জারিত করি কি দিয়ে? ওই যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে। তাহলে এখান থেকে এই উৎপন্ন জায়মান অক্সিজেন এটাকে জারিত করবে, জারিত করে কি তৈরি করবে? এটাকে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করবে এবং পানি উৎপন্ন হবে। তাহলে এই অ্যালডিহাইড জারিত হয়ে কি তৈরি করলো? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করলো এবং পানি তৈরি করলো। আমরা যদি কিটোন নেই, প্রোপানন, তাহলে এটাকে জারিত করলে কি হবে? কিটোনকে জারিত করে আমরা পাবো, কিটোনের আবার যেটা ঘটে জারণে এর যে কোনো এক পাশের অ্যালকাইলমূলক অংশ ভেঙে যাবে। তাহলে এই অংশটুকু যদি এখান থেকে ভেঙে যায়, তাহলে এটা থেকে আমরা অ্যাসিড উৎপন্ন হতে দেখব। তাহলে এখান থেকে যে অ্যাসিডটা আমরা পাবো সেটা হবে CH3COOH। আর অপর যে অংশটা ভেঙে গেল, এই অংশ থেকে এখানে যদি একটি কার্বন থাকে তবে তা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে আর যথারীতি পানি উৎপন্ন হবে। তাহলে আমাদের এই যে কার্বন শিকল, এখানে কার্বন শিকলে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে কোন অংশটা ভেঙে যাবে সেটা নির্ভর করে। তোমাদের একটু ধারণা দিচ্ছি যে এই পাশে কার্বন শিকলে একটা আছে, এখানেও একটা আছে, ফলে যে কোনো এক পাশ ভেঙে গেলেও একই উৎপাদই পাবো। কিন্তু যদি এখানে একটা এখানে দুটো থাকতো, তাহলে যে শিকলটা লম্বা বেশি মানে কার্বন বেশি সংখ্যায় আছে ওই অংশটা কিন্তু ভেঙে যাবে, এবং সেই ক্ষেত্রে ছোট অংশ থেকেও যেমন অ্যাসিড হবে, এই পাশের অংশ থেকেও সম কার্বন বিশিষ্ট অ্যাসিড আমরা পাবো। তাহলে আমরা তীব্র জারণে কি ঘটে সেটি দেখলাম যে অ্যালডিহাইড কিটোন উভয়েই জারিত হয়ে কি হয়? কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। এখানে আমরা যে অ্যাসিডটি পেয়েছি এটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আমরা এখন মৃদু জারণ বিক্রিয়ায় যাব। মৃদু জারণ বিক্রিয়া, এই মৃদু জারণ বিক্রিয়াগুলো শুধুমাত্র অ্যালডিহাইড প্রদর্শন করে, এই বিক্রিয়াগুলো কিটোন প্রদর্শন করে না। তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে এখানে আবার দুরকম বিক্রিয়া আছে। একটা হচ্ছে টলেন বিকারক দ্বারা। টলেন বিকারক দ্বারা, টলেন বিকারক হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ, অর্থাৎ সিলভার নাইট্রেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সেখানে একটা ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড জটিল যৌগ আমরা পেয়ে থাকি, এবং এটাই মূলত টলেন বিকারক রূপে অংশগ্রহণ করে। এক্ষেত্রে আমরা যে কোনো অ্যালডিহাইডের সাথে, তো মৃদু জারণে আমরা প্রথমে টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেখছি। এই টলেন বিকারকটি হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে সিলভার নাইট্রেট মিশ্রিত করলে আমরা এই বিকারকটি পেয়ে থাকি,
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং সিলভার নাইট্রেট এদের বিক্রিয়া থেকে একটি জটিল যৌগ উৎপন্ন হয় যাকে আমরা বলছি ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। এবং এই টলেন বিকারকের ক্ষেত্রে আমরা এই ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইডকেই মূলত বিক্রিয়ায় অংশগ্রহণ করতে দেখি। তাহলে আমরা আগেই বলেছি যে এই মেদু জারণ বিক্রিয়া শুধুমাত্র অ্যালডিহাইড প্রদর্শন করে। আমরা এখানে একটি অ্যালডিহাইড নিয়েছি ইথানল। তাহলে এর সাথে যদি টলেন বিকারক যোগ করি যেখানে বিক্রিয়া করবে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, তাহলে এর বিক্রিয়ায় কি তৈরি হবে এটাকেই আমরা টলেন বিকারক বলছি। তাহলে এর সাথে এর বিক্রিয়ায় কি হবে, জারণ ঘটবে। তাহলে এই অ্যালডিহাইড জারিত হয়ে মূলত অ্যাসিডে পরিণত হওয়ার কথা। এখানে অ্যাসিড হয় কিন্তু এই মাধ্যমে যে অ্যামোনিয়া ক্ষার আছে এই ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় আসলে এখানে অ্যামোনিয়াম লবণ পাই আমরা। আর এখানে এই সিলভারটি দর্পণ সৃষ্টি করে আর অ্যামোনিয়া এবং পানি এগুলো পার্শ্ব উৎপাদ রূপে আমরা পাই। তো এখানে তাপ দিতে হবে। তাহলে আমরা এই বিক্রিয়াটি যদি পরীক্ষাগারে করি তাহলে কি করি, একটা টেস্ট টিউবে অ্যালডিহাইড নিয়ে তার মধ্যে সামান্য টলেন বিকারক যোগ করে এটাকে আমরা টেস্ট টিউবটাকে গরম পানির মধ্যে কিছু সময় স্থিরভাবে বসিয়ে রাখি এবং কিছুক্ষণ পরে টেস্ট টিউবটি তুললে দেখা যাবে যে ওই টেস্ট টিউবের ভেতরের গাত্রে গায়ে সিলভারের একটি প্রলেপ পড়েছে, আবরণ পড়েছে এবং এটি আয়নার মতো দেখা যাচ্ছে। এই জন্য আমরা এখানে দর্পণ শব্দটি ব্যবহার করেছি। তাহলে সিলভারের ওই প্রলেপটি দর্পণের মতো দেখা যায় বলেই আমরা বলেছি সিলভার দর্পণ উৎপন্ন হবে। এবং এই বিক্রিয়াটি সংঘটিত হয়ে সিলভার দর্পণ উৎপন্ন হওয়া মানেই কিন্তু আসলে যৌগটি যে অ্যালডিহাইড তা আমরা প্রমাণ করতে পারি। কাজেই এই বিক্রিয়া দ্বারা আসলে অ্যালডিহাইডকে আমরা শনাক্ত করতে পারি। আমরা দ্বিতীয় যে বিক্রিয়াটি দেখব সেটি হচ্ছে ফেলিং দ্রবণ দ্বারা। ফেলিং দ্রবণ এটা ক্ষারীয় কপার সালফেট এর দ্রবণে ক্ষারীয় সোডিয়াম পটাশিয়াম টার্টারেট মিশ্রিত করলে আমরা একটি নীল বর্ণের দ্রবণ পাই। ক্ষারীয় কপার সালফেটের দ্রবণের সাথে সম আয়তনের ক্ষারীয় সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এই লবণটি মিশ্রিত করলে আমরা একটি নীল বর্ণের দ্রবণ পাই, তাকেই আমরা বলছি মূলত ফেলিং দ্রবণ। তাহলে এই দ্রবণটি ব্যবহার করলেও আমরা এই দ্রবণটি ব্যবহারের মাধ্যমে আমরা অ্যালডিহাইডকে জারিত করতে পারি। এখানে আমরা কপার সালফেটের সাথে মিশ্রিত করি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার রূপে এবং এদের বিক্রিয়ায় আমরা জানি সোডিয়াম সালফেট হবে এবং কিউপ্রিক হাইড্রোক্সাইড হবে। তাহলে এই উৎপন্ন কিউপ্রিক হাইড্রোক্সাইড আবার কি করছে, আমাদের সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের সাথে বিক্রিয়া করছে। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এর সাথে বিক্রিয়া করে কিউপ্রিক টার্টারেট তৈরি করছে। এই বিকারকটি উৎপন্ন হচ্ছে। তাহলে এই কপার সালফেটের ক্ষারীয় দ্রবণের সাথে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট মিশ্রিত করলে আমরা মিশ্রণে এই উপাদানগুলো পাচ্ছি। এখানে মূলত এই কিউপ্রিক হাইড্রোক্সাইডটা আর এই সোডিয়াম হাইড্রোক্সাইডই ফেলিং দ্রবণ রূপে মুখ্য ভূমিকা পালন করে। উৎপন্ন যে কিউপ্রিক হাইড্রোক্সাইড এটা কিউপ্রিক টার্টারেট, এখানে এটা ডাইমার রূপে থাকে বলে 2 হয়েছে, নইলে এটা 2, এটারও যোজনী 2 কাটা যেত, কিন্তু এটা ডাইমার রূপে থাকে বলেই আমরা এভাবে লিখি। এখানে কিউপ্রিক হাইড্রোক্সাইড এর সাথে যুক্ত থাকে, এটা ডট দিয়ে লেখা হয়। তাহলে আমরা যে কোনো অ্যালডিহাইডের সাথে যদি এই ফেলিং দ্রবণ যোগ করি, ফেলিং দ্রবণ রূপে আমরা বলেছি এখানে কিউপ্রিক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এটাই মুখ্য ভূমিকা পালন করে। তাহলে এইটুকুকেই আমরা বলছি আসলে ফেলিং দ্রবণ। তাহলে এই ফেলিং দ্রবণ এটি অ্যালডিহাইডকে জারিত করে কি তৈরি করবে, এখানে এটিও অ্যাসিডে পরিণত হবে এবং এই ক্ষারের সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার আছে বলে এর সাথে বিক্রিয়ায় এটি সোডিয়াম লবণে পরিণত হবে। তাহলে আমরা পাবো CH3COO Na।
প্লাস এখান থেকে আমরা কিউপ্রাস অক্সাইড এর লাল অধক্ষেপ দেখতে পাবো আর পানি হবে। তাহলে আমরা কি কি পাচ্ছি? তাহলে এটা জারিত হয়ে অ্যাসিড হয়ে ক্ষারের সাথে লবণ গঠন করছে, আর এটা হয়ে যাচ্ছে কিউপ্রাস অক্সাইড, আর এখান থেকে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় পানি পাচ্ছি আমরা। তাহলে এই যে লাল অধক্ষেপ কিউপ্রাস অক্সাইডের, এখানে কিউপ্রিক আয়ন জারিত হয়ে কিউপ্রাসে পরিণত হয়েছে। এই লাল অধক্ষেপ দেখে কিন্তু আমরা শনাক্ত করতে পারি যৌগটি অ্যালডিহাইড। তাহলে এই দুটি বিক্রিয়া আসলে অ্যালডিহাইড কিটোনের মধ্যে পার্থক্যকরণে আমরা ব্যবহার করে থাকি। কেন? কারণ এই বিক্রিয়া দুটি শুধুমাত্র অ্যালডিহাইড প্রদর্শন করে, কিটোন এই বিক্রিয়া প্রদর্শন করে না। তাহলে এই বিক্রিয়াটিও পরীক্ষাগারে যখন আমরা করি তখন টেস্ট টিউবের মধ্যে এই অ্যালডিহাইড নিয়ে তার মধ্যে আমরা সামান্য ফিলিং দ্রবণ দিয়ে এটাকে ওই গরম পানির মধ্যে কিছুক্ষণ টেস্ট টিউবটাকে স্থিরভাবে ডুবিয়ে রাখি, এবং এরপরে তুলে যদি দেখা যায় তার মধ্যে লাল অধক্ষেপ পড়েছে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের যৌগটি একটি অ্যালডিহাইড। আর যদি লাল অধক্ষেপ না আসে তাহলে আমরা ধরে নেই কিটোন। তবে এই পরীক্ষা করার আগে অবশ্যই আমাদের ওই যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষাটি করে নিতে হবে, যেটি দ্বারা আমরা বুঝতে সক্ষম হব যে যৌগটি একটি কার্বনিল যৌগ। তাহলে কার্বনিল যৌগ নিশ্চিত হওয়ার পরে সেটি অ্যালডিহাইড না কিটোন তা প্রমাণ করতে আমরা এই দুটো বিক্রিয়ার যে কোনো একটির সাহায্য নিয়ে থাকি। তাহলে যদি আমরা দেখি যে সিলভার দর্পণ সৃষ্টি হয়েছে টলেন বিকারক যোগে, তাহলে আমরা বুঝবো অ্যালডিহাইড, আর যদি না হয় তাহলে কিটোন। ঠিক একই রকম ফিলিং দ্রবণ যোগে যদি লাল অধক্ষেপ পড়ে তাহলে হবে অ্যালডিহাইড, আর যদি লাল অধক্ষেপ না পড়ে তাহলে কিটোন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই। তোমরা এই বিক্রিয়াগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো এবং তোমরা নিশ্চয়ই ভালো করতে পারবা। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা খুব ভালোভাবে বিষয়গুলো প্র্যাকটিস করো। তাহলে ধন্যবাদ সবাইকে।